নমস্কার, আমি কুশ। স্টোরিসেভ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন দেবরাজ দত্তের বয়ানে প্রকাশ পায় ছাত্রদের ব্যবহার করে ভুয়া প্রোপাগান্ডা ভিডিও বানানো হচ্ছিল। সঞ্জীব পাল এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হুমকি দেয় অর্ণব সান্যাল ও রাজনৈতিক নেতা বিপ্লব দাসের চক্র। ঘোষবাবুর হাতে আসে সেই প্রমাণ, ভিডিও ফুটেজ, ছাত্রদের স্বীকারোক্তি ও একটি ফাইল। অর্ণব ও রবি ঘোষাল গ্রেফতার হলেও বিপ্লব দাস এখনও অধরা, কিন্তু তবুও রয়ে যায় এক অসমাপ্ত রহস্য। সঞ্জীব পালের শেষ চিঠির বাকি অংশ কোথায়, কে নিয়ে গেল, এবং ঘটনার সময় ঘরে ঠিক কে কে ছিল? শুরু করছি আধা লেখা চিঠি গল্পের পঞ্চম পর্ব। ঘোষবাবু আজ রাত্রে নিজ ঘরে বসে ফাইলগুলো সাজিয়ে দেখছিলেন। আধা লেখা চিঠির শেষ অংশ। আমি জানি ও যদি জানত আমি সব জেনে গেছি, তাহলে আমাকেও। এই লাইনটি চিহ্নিত করেছিল সম্ভাব্য হত্যার পূর্বাভাস। কিন্তু এই টুকরো অংশ অরুন্ধতী পালের বেডরুমের টেবিলের ড্রয়ারে পাওয়া গিয়েছিল। প্রশ্ন উঠছে, কার উদ্দেশ্যে এই চিঠি লেখা হচ্ছিল? চিঠির উপরের অংশ কেটে নেওয়া হয়েছিল, কাগজের ছেঁড়া দাগ স্পষ্ট ছিল। ঘোষবাবু ভাবলেন কাগজটি কেবল বার্তা নয়, সম্ভবত ডুয়াল ফাংশনের ছিল। একদিকে বার্তা, অন্যদিকে প্রমাণ। ঠিক তখনই থানায় আসে পরিচিত মুখ, রীতা, সঞ্জীববাবুর পুরনো সহকারী। ভীত কিন্তু দৃঢ়। সে বলছে, আমি সেদিন কিছু বলিনি, কিন্তু আমি জানি অরুন্ধতী ম্যাম খুনের পর ঘর থেকে কাগজের একটা টুকরো কেটে নিয়েছিলেন। আমি নিজে দেখেছিলাম। ঘোষবাবু চমকে ওঠেন। তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি ছিলাম বাইরে। আমি জানলার ফাঁক দিয়ে দেখেছিলাম ও খাটের নিচ থেকে সাদা কাগজ তুলল, ছিঁড়ল, তারপর কিছু একটা পোড়ালো। পরদিন পুলিশ এলে কিছুই বলল না। তুমি এটা আগে কেন বলনি? ভয় পেয়েছিলাম, কিন্তু এখন সাহস করেছি, কারণ আপনি সত্য খুঁজছেন। ঘোষবাবু ও অফিসার দীপ রাতে যান অরুন্ধতীর বাড়িতে। সাধারণ আলাপচারিতার মাঝেই ঘোষবাবু বলেন, আপনার ঘরের ড্রয়ারে আগের দিন কাগজ কাটা কিছু টুকরো ছিল, মনে আছে? অরুন্ধতী একটু থমকে বলে, আমি ঠিক মনে করতে পারছি না। আপনি কি জানেন ওটা চিঠির বাকি অংশ হতে পারে? অরুন্ধতী এবার কাঁপতে শুরু করে। ও আমাকে কিছু বলতো না, কিন্তু আমি জানতাম ও বিপদে পড়েছে। আমি শুধু চাইনি কেউ ওর নাম খারাপ করুক। ঘোষবাবু বলেন, আপনি কি এখনও সেটার অংশ লুকিয়ে রেখেছেন? অরুন্ধতী কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ, আমি আগুনের পোড়াতে পারিনি, লুকিয়ে রেখেছিলাম কফির জারের নিচে। ঘোষবাবু যখন কফির জারের নিচে কাগজটি পান, সেখানে লেখা ছিল, বিপ্লবের সঙ্গে অর্ণব ও রবি মিলে ছাত্রদের ব্যবহার করছে। আমি আজ সন্ধে ওদের সব বলা বন্ধ করব, কিন্তু আমি জানি ওরু যদি জানতে পারে আমি এই ফাইল কারোর হাতে তুলে দিচ্ছি, সে নিজেই আমাকে থামাতে পারে, কারণ ও জানে তার নামও এই চক্রে জড়িয়ে গেছে। ঘোষবাবু চুপ করে রইলেন। অরুন্ধতী নিজেই এই চক্রে জড়িয়েছিলেন? নিজের স্বামীকে হত্যা করেছেন, নাকি শুধুই আড়াল করেছিলেন চক্রকে? ঘোষবাবু পুরনো সিসিটিভি ফুটেজ আবার পর্যালোচনা করেন। তাতে দেখা যায়, রাত 1:20 গাড়ি আসে, কিছুক্ষণের মধ্যে অর্ণব সান্যাল বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু 1:50 এক নারী ছায়া বাড়ি থেকে বের হতে দেখা যায়, চাদরে মুখ ঢাকা। ঘোষবাবু বললেন, এটা কে? অরুন্ধতী নাকি কেউ অন্য? তিনি ছবি বাড়িয়ে ধরেন রীতার সামনে। রীতা বলেন, এটা ম্যাম না, ম্যাম তখন ঘরে ছিলেন, আমি চুপি চুপি সব দেখছিলাম। আমি জানি এটা ছিল অর্ণবের বোন শিবানী। ও মাঝে মাঝেই আসত, কিন্তু কারো সামনে আসত না। শিবানী সান্যাল, অর্ণব স্যারের বোন, সমাজসেবিকা হিসেবে পরিচিত। কিন্তু রীতা জানায় সে অনেক দিন ধরে বিপ্লব দাসের অফিসে নিয়মিত যেত। ঘোষবাবু তদন্তে খুঁজে পান শিবানী এই চক্রের পেমেন্ট মিডিয়েটার ছিল, টাকা ছড়ানোর কাজ করত। সঞ্জীব পাল হয়তো এটা জেনে ফেলেছিলেন। তিনি এখন জানেন অর্ণব সঞ্জীবকে ভয় দেখাতে গিয়েছিল,
কিন্তু ঘটনাস্থলে পরে আসে শিবানী এবং সেই সম্ভবত চূড়ান্ত কাণ্ড ঘটায়, গলায় দড়ি টেনে হত্যা করে। ঘোষবাবু বলেন, চিঠির শেষ লাইনেই আছে, ওরু জানে ওর নামও জড়িয়েছে, কিন্তু সঞ্জীব সেটি পূর্ণ করেননি। সেটা ছিল শিবানী। ঘোষবাবু এখন জানেন প্রধান মাথা এখনও অধরা, বিপ্লব দাস। পুলিশ ট্র্যাকিং অনুযায়ী সে এখন নেপাল সীমান্তে পালাতে চাইছে। সিআইডি স্পেশাল টিম প্রস্তুত হয় তাকে ধরতে। তার ফোন লোকেশন ধরেই অভিযান শুরু হয়, কিন্তু সে আরেক গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ঘোষবাবু বলেন, গাড়ির সামনের সিসিটিভি পয়েন্টের ফুটেজ বের করো, আমরা দেখতে পাব শেষ কোথায় গাড়ি গেছে। সত্যি, সন্ধান মেলে। তার গাড়ি বীরগঞ্জের একটি পুরনো বাংলোয় প্রবেশ করে। শেষ লড়াই সামনে, প্রধান অপরাধী এখন হাতের নাগালে, কিন্তু এই অপারেশনের সময় এক বড় বিস্ফোরণ হতে যাচ্ছে এবং এক বিশ্বাসভাজন চরিত্র এবার মুখোশ খুলবে।